আজকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনটা শুরু করতে হবে আমাদের। তা ক্যালকুলেটর চাই, আচ্ছা হ্যাঁ, আজকে আমরা পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইনটা শুরু করব। তাহলে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইনে যে টপিকগুলো আছে, প্রথমে আছে তিনটে ট্রান্সমিশন লাইন, ভাগ কি, ডিফারেন্স হ্যান্ড সব পরপর বলবো। তার জন্য বেসিক রিকোয়ারমেন্টস কী কী দরকার সেটা হচ্ছে যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, যে এসি সার্কিটে পোলার, রেক্ট্যাঙ্গেল এগুলো জানতে হবে, প্লাস যে অপারেটরের কাজ জানতে হবে। তাছাড়া ভেক্টর ডায়াগ্রাম কী করে ফেজার ডায়াগ্রাম আঁকে জানতে হবে। অবশ্যই যেটা জরুরি সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। যারা ফেজার ডায়াগ্রাম জানো না তারা এই যে লেকচারটা বা এই সাবজেক্টের যে এই টপিকটা, এটা তুমি স্কিপ করে যাও, কারণ এই টপিকটা পুরোপুরি ভেক্টর ডায়াগ্রামের ওপর বা ফেজার ডায়াগ্রামের ওপর ওরিয়েন্টেড। তাই চেষ্টা করবে সবাই যে ভেক্টর ডায়াগ্রামটাকে ভালো করে জেনে তারপর ভিডিও বা লেকচার জানা, নাহলে আমরা কিছু বুঝতে পারবো না। তো ফার্স্টে আমাদের শুরু হচ্ছে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইনে শর্ট ট্রান্সমিশন লাইন। শর্ট একটা বলে শর্ট ট্রান্সমিশন লাইন, একটাকে বলে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, একটা বলে লং ট্রান্সমিশন লাইন। মানে ট্রান্সমিশন লাইন মানে বুঝতেই পারছো কি, যে পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা আমাদের ডিস্ট্রিবিউশনে আসছে, যে তারের মাধ্যমে আসছে, যে টাওয়ারের মাধ্যমে আসছে, তার যে লাইনের ভাগ সেটাই আমরা পড়ছি। কোলাঘাট থেকে মেবি এখানে আসছে, এরকম বলছি আমি। তা শর্ট ট্রান্সমিশন লাইনে মানে কতটা থেকে কতটা কিলোমিটারকে শর্ট বলবো, কতটা কিলোমিটার মিডিয়াম বলবো, এটাই আমরা বেসিক্যালি এখানে ভাবছি। তাহলে ওরা একটা ভেবে রেখেছে, যে একটা ধরে রেখেছে যে 0 থেকে 80 কিলোমিটার অবধি যদি হয় রেঞ্জ, তাহলে এটাকে শর্ট বলবো। আর 80 থেকে 160 যদি হয় তাহলে ওটাকে বলবো মিডিয়াম। এটা নানান বইতে নানান থাকে, কিন্তু এটা আমি একদম স্ট্যান্ডার্ডাইজেশন বলছি। আর অ্যাবভ যদি 160 হয় তাহলে এটাকে বলে হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। তোমরা ডিফারেন্সও বলতে পারো, যেটা কিলোমিটারের বেসিসে এটা আমরা ট্রান্সমিশন লাইনকে ভাগ করলাম। এবার যদি কেউ বলে ভোল্টেজের বেসিসে স্যার ভাগ কী হয়, ভোল্টেজের বেসিসে যদি ভাগ করি, যে 0 থেকে 20 কেভি, এটা 20 থেকে 100 কেভি, আর এটা অ্যাবভ 100 কেভি। এই রেঞ্জের, এই যে রেঞ্জটা আমি দেখালাম, এই রেঞ্জের মধ্যেই মোটামুটি এই লাইনগুলোর রেটিং হয়ে থাকে। কারেন্টের বেসিসে কোনো রেটিং হয় না, কারণ কারেন্ট অনেকটা চেঞ্জ হয়, কারেন্ট লোডের ওপর ডিপেন্ড করে, লোড ভ্যারিয়েবল, দ্যাটস ওয়াই কারেন্টের বেসিসে কিন্তু এদের চেঞ্জেস মানে ডিফারেন্সটা হয় না। ডিফারেন্স যদি হয়ে থাকে তাহলে ভোল্টেজ বা লেন্থ ওয়াইজ এই ডিফারেন্সটা হয়ে থাকে। তাহলে এই যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেগুলো আমরা পরপর দেখব, যে শর্টের কীরকম ডায়াগ্রাম হবে, শর্টের কীরকম ফেজার ডায়াগ্রাম হবে, সব পরপর আমরা আজকে ডিসকাস করব। তাহলে ফার্স্টে আমরা বলি, এটা হয়তো কোশ্চেন আসবে না, তা আমি জাস্ট বলছি যে আমরা যে এই যে এত নিউমেরিক্যালস করি বা এত অ্যানালাইসিস করি, এটা ওরা দুটো ভাগে ভাগ করে বেসিক্যালি। একটাকে বলে লাম্পড, একটাকে বলে ডিস্ট্রিবিউটেড। এটা বইতেও পাওয়া যায় না এই শব্দগুলো, ঠিক আছে? আমি তো হালকা করে বলছি, বিটের কাজে লাগবে, অবশ্যই লাগবে। লাম্পড মানে এই যে শর্ট আর মিডিয়ামে দেখলাম যে এদের লেন্থটা একটু হলেও কম, তাই লাম্পড ওই যে নেটওয়ার্কগুলোকে লাম্পড বলে। মানে ওর রেজিস্টেন্স বা ওর ইন্ডাকটেন্স ওগুলোকে আমরা সেপারেটলি ক্যালকুলেট করতে পারি, কারণ লেন্থটা ছোট, তাহলে আমি একটা অ্যাজিউম করতে পারি যে এত লেন্থ মানে এত রেজিস্টেন্স, এত ইন্ডাকটেন্স, তাই ওটাকে লাম্পড বলে। কিন্তু ডিস্ট্রিবিউটেড কাকে বলে? লং ট্রান্সমিশন লাইন। লং ট্রান্সমিশন লাইনে বলছে ওর লেন্থটা যেহেতু বড়, তাহলে ওর রেজিস্ট্যান্সগুলোকে একটা করে বলা যাবে না যে এতটা রেজিস্ট্যান্স ফট করে, মানে ফিজিক্যালি আমি যদি ওটাকে সেপারেট করে অঙ্ক করতে যাই সেটা করা যাবে না।
তখন ওই জন্য ওকে ডিস্ট্রিবিউটেড আকারে বা ওখানে দেখতে পাবো ওই যখন অঙ্ক যদি করি ইন্টিগ্রেশন ডেরিভেশনের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউটেড অঙ্ক করি। ডিস্ট্রিবিউটেড মিনস লং ট্রান্সমিশন অঙ্কে কিন্তু ইন্টিগ্রেশন ডেরিভেশন ছাড়া হবে না। ভাইরাস তুমি যদি মিডিয়াম আর শর্টে করো এক চান্স হয়ে যাবে, কোনো ব্যাপারই নয়, কারণ শর্ট ট্রান্সমিশনটা পুরোটাই ছোট, কম কেভিতে কাজ করে। তাই ওখানে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সকে আমরা ফিজিক্যালি অ্যানালাইসিস বা অঙ্ক করার জন্য ছোট 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 করে আমি ধরতে পারি, যে 0.4, 5 ওহম এরম বলতে চাইছি। তাহলে এটা সেপারেটলি মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা সেপারেট করতে পারি অঙ্ক করার জন্য। এটা কিন্তু পারি না। কেন পারি না? প্রচুর বড় লাইন, ওকে ধরতেই পারবো না এখানে রেজিস্ট্যান্স কত, ওখানে রিঅ্যাকট্যান্স কত, পারবো না ধরতে। তাই ওটা ডিস্ট্রিবিউটেড বলা হয় থাকে। তাই ডিস্ট্রিবিউটেড কাকে বলে? লংকে, আর লাম্পড কাকে বলে? মিডিয়াম অথবা শর্টকে। এই জাস্ট কাকে বলে, আর কিছু না, জাস্ট কোনটায় কী বলে এটাই বললাম। আচ্ছা, যাই হোক, এরপর আছে অঙ্ক করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন দেখি বইতে লেখা আছে ভিএস মাইনাস ভিআর বাই ভিআর, 100% পার্সেন্টেজে করা ভোল্টেজ রেগুলেশন। এটা হচ্ছে ফর্মুলা। ভিএস কি, ভিআর কি, ভিআর কি, সব আস্তে 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 আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই ভিএসটাকে বলে একটা ট্রান্সমিশন লাইন, ধরো আমি আঁকছি, ধরো একটা ট্রান্সমিশন লাইনে, ধরো এটা জেনারেটিং স্টেশন, ঠিক আছে? জেনারেটিং স্টেশন মানে যেখানে পাওয়ার জেনারেট করা হয়, ওকে? ধরো ধরো এই যে জায়গাটা আমি আঁকলাম না, ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা আঁকলাম, এই জায়গাটা ধরো ট্রান্সমিশন লাইন, টিআর লাইন, টিআর লাইন, ট্রান্সমিশন লাইনের যে তারগুলো যাচ্ছে তার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটেন্স হয়, সেগুলোকে এখানে কোনো না কোনো সিম্বল দিয়ে তো দেখাতে হবে, তার আঁকলে দিলে হবে না তো, তাই এরকম করে দেখাই। এই জায়গাটা হচ্ছে পাওয়ারটা জেনারেট করি, মানে যেটা আগের সেমে পাওয়ার প্ল্যান্টে আমরা পড়েছিলাম যে অল্টারনেটার মাধ্যমে আমরা পাওয়ার জেনারেট করি, তো এই জায়গাটাকে বলে ভিএস। আর এই জায়গাটা হচ্ছে আমরা থাকি, এই জায়গাটাকে বলে ভিআর, আমরা মানে কনজিউমাররা। তাহলে এই জায়গাটায় বলে সেন্ডিং এন্ড, কি বলবো? সেন্ডিং, সরি, এই জায়গাটায় বলে রিসিভিং এন্ড, আর ই সি আই ভি আই এন জি, রিসিভিং এন্ড এই জায়গাটাকে বলে, এই জায়গাটাকে পুরো, আর এই জায়গাটাকে বলে সেন্ডিং এন্ড, ওকে? তাহলে সেন্ডিং এন্ডের এই পোর্শনটাকে বলে যেখান থেকে পাওয়ার জেনারেট করি, আর এই পোর্শন থেকে আমরা পাওয়ার রিসিভ করি, মানে আমরা কনজিউমাররা, তাই এটাকে বলে রিসিভিং এন্ড। তাহলে এখানকার যদি ভোল্টেজ হয় তাকে কি বলবো? সেন্ডিং এন্ড ভোল্টেজ। এখানকার যদি কারেন্ট হয় তাহলে কি বলবো? সেন্ডিং এন্ড কারেন্ট। আচ্ছা, আর এখানকার যদি কারেন্ট হয় কি বলবো? রিসিভিং এন্ড কারেন্ট, রিসিভিং এন্ড ভোল্টেজ। যদি এখানকার কোনো পাওয়ার ফ্যাক্টরও হয় তাহলে কি বলবো? রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, বা এখানে কি বলবো? সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই জায়গাগুলোর সমস্ত প্যারামিটার্সগুলো সেন্ডিং এন্ড দিয়ে প্রকাশ করা, এই জায়গার সমস্ত প্যারামিটার্সগুলোকে রিসিভিং এন্ড দিয়ে আমরা বলে থাকি। তাহলে এখানে এই যে ভিএস, এই যে ভিআর, তারই একটা রেগুলেশনের ফর্মুলা, ভিএস মাইনাস ভিআর বাই ভিআর রেগুলেশন বলে। ট্রান্সফর্মার আমরা পড়েছি ভোল্টেজ রেগুলেশন, ভালো করে ফর্মুলাটা বোঝো কীরকমভাবে হচ্ছে। যখন আমি ট্রান্সমিশন লাইন পড়বো তখন আমি রিসিভিং এন্ডে ভোল্টেজ রেগুলেশনটা ঠিকঠাক আছে কিনা দেখব, তাই আমি তলায় ভিআর দিয়ে ভাগ করেছি। কিন্তু যখন আমি অল্টারনেটার পড়বো এই সেম এক্সপ্রেশন হবে এখানে ভিএস দিয়ে ভাগ। কেন? কারণ অল্টারনেটার পড়ার সময় অল্টারনেটারটা কনসার্ন হবে আমার, তাই অল্টারনেটার পড়ার সময় ভিএস দিয়ে ভাগ হয়। কিন্তু ট্রান্সমিশন লাইন পড়ার সময় আমি রিসিভিং এন্ডে মানে আমরা ঠিকঠাক ভোল্টেজ পাচ্ছি কি না, তাই জন্য ভোল্টেজ রেগুলেশনে এখানে ভিআর দিয়ে ভাগ করা হয়। যেহেতু আমার কথা বিচার করা হচ্ছে, কনজিউমারের কথা বিবেচনা করা হচ্ছে, তাই ভিআর দিয়ে ভাগ করা হয়। ওয়্যারএস অল্টারনেটারের কথা হলে ভিএস দিয়ে ভাগ করা হবে। এটা অনেক কনফিউশনে স্টুডেন্টরা থাকে যে ভোল্টেজ রেগুলেশনে কখন কি হবে। তো এটা ভাবতে হবে তুমি কার কনসার্নে, কার রেসপেক্টে বার করছো,
কাকে দেখে তুমি এগোচ্ছ, ঠিক আছে, তোমার লক্ষ্যটা কোন দিকে আছে। তো আমার লক্ষ্যটা এখন আমি ট্রান্সমিশন লাইন পড়াচ্ছি, ট্রান্সমিশন লাইন, তাই এটা ভিআর দিয়ে ভাগ হচ্ছে। তো বোঝা গেল এটা ভিএসটা কি, সেন্ডিং এন্ড ভোল্টেজ, ভিআরটা কি, রিসিভিং এন্ড ভোল্টেজ। মানে এখান থেকে যেটা পাঠালাম এখানে সেটা রিসিভ হলো কি না তার ডিফারেন্স বাই এর রেসপেক্টে ভোল্টেজ, মানে কতটা আমার এর রেসপেক্টে ভোল্টেজটা ডিফারেন্স হলো। অবশ্যই এখান থেকে যেটা পাঠাই এখানে সেটা যায় না, এর মাঝে তো লস হয়ে যায়, সেইটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, আর কিছু নয়। এই দুটোর যে ভোল্টেজের তারতম্য বা পার্থক্য, ডিফারেন্স। তো এটা বুকের ডেফিনেশনে দেখবে লেখা আছে যে রিসিভিং এন্ডের যে ভোল্টেজের নো লোড থেকে ফুল লোডের যে ডিফারেন্স, মানে নো লোডে রিসিভিং এন্ডে ভোল্টেজ কত আর ফুল লোডে রিসিভিং এন্ডে ভোল্টেজ কত, সেটা রিসিভিং এন্ডের রেসপেক্টে যে একটা এক্সপ্রেশন থাকেই বলে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এটা ডেফিনেশনে বইয়ে লেখা আছে। তা আমার কথা হচ্ছে বোঝানো, আমি বুঝিয়ে দিলাম, তুমি ডেফিনেশন পড়ো, ডেফিনেশন নো লোড ফুল লোড বলে বলা আছে। এবার সেইটা নো লোড ফুল লোডটা আরও ভালো করে তখনই বুঝতে পারবো যদি আমি অল্টারনেটার পড়ি, তখন অল্টারনেটার আমি দেখিয়ে দিই যে নো লোডে ভোল্টেজ কত, ফুল লোডে ভোল্টেজ কত। কিন্তু এখানে এরকম করি, এটা বোঝা সঠিক বা এটাই একদম রাইট ওয়ে। আচ্ছা, যাই হোক, ভোল্টেজ রেগুলেশন যখন বার করি এখানে বার করতে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সিটার নাম হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি, ঠিক আছে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তা ট্রান্সমিশন এফিসিয়েন্সি মানে এইখানে পাওয়ার কত বাই এখানে পাওয়ার কত, মানে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তা আউটপুট পাওয়ার এখানে কি, রিসিভিং এন্ডের পাওয়ার। রিসিভিং এন্ডে কাকে দেখতে পাচ্ছি, ভিএস আইআর কস ফাই আর, মানে অ্যাক্টিভ পাওয়ার, ভিআই কস ফাই। তাহলে ভিআর আইআর কস ফাই আর, এটা হচ্ছে রিসিভিং এন্ডের পাওয়ার। আর যেটা পাঠালাম সেন্ডিং এন্ডের পাওয়ার, এটা ভিএস আইএস কস ফাই এস হয়ে গেল। এটা হচ্ছে এক্সপ্রেশন। আউটপুট পাওয়ার ও ইনপুট পাওয়ারকে এফিসিয়েন্সি বলে, বাট এই এফিসিয়েন্সি একটু আলাদা, ট্রান্সমিশন এফিসিয়েন্সিকে বলে। আচ্ছা, অনেক সময় আমরা অঙ্ক করার জন্য এই এক্সপ্রেশনটা দিয়ে করব না, আমরা এইরকম টাইপের এক্সপ্রেশন করব, যে আমি আগে থেকেই বলে রাখতে চাই, এই এক্সপ্রেশনটা তারা বুঝতে পারবে যারা ট্রান্সফরমারে অঙ্ক করেছে। আউটপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার প্লাস লস, আই স্কোয়ারটা কি, ট্রান্সমিশন লাইনের জন্য লস, এই লসটা, ঠিক আছে। এটা আউটপুট পাওয়ার, এটা আউটপুট পাওয়ার, এদিকটা আউটপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার প্লাস লস। মানে এখানে আমি লিখেছিলাম আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, এফিসিয়েন্সিটাকে বলে, বা আউটপুট পাওয়ার বাই আউটপুট পাওয়ার প্লাস লস, এটাও এফিসিয়েন্সি বলে। ট্রান্সফরমারে আমরা শিখেছি। তাহলে অঙ্ক করার জন্য এই ফর্মুলা দুটো আমার চাই। এটা লস বলে দেবে, লস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার দেখি শর্ট ট্রান্সমিশন লাইনটা হালকা করে, যতটা ডিপ্লোমা সিলেবাসে আছে ততটাই বলবো, কারণ বিটেকে তো অনেক কিছুই আছে। বিটেকে তো ভেক্টরিক্যালি যে এক্সপ্রেশনগুলো থাকে ওগুলো একটু টাফ, বাট অতটাও টাফ নয় যে পারা যাবে না। পাওয়ার সিস্টেমটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, যেগুলো ভালো করে বুঝতে হয়। দেখো, শর্ট ট্রান্সমিশন লাইন আমি শুরু করছি, শর্ট ট্রান্সমিশন লাইন, শর্ট ট্রান্সমিশন লাইন, ওকে। দেখো, শর্ট ট্রান্সমিশন লাইন আঁকতে হয় এরকম করে, আগে আঁকাটা বুঝে নাও, তারপরে লেখাটাও সব বুঝে যাবে। এইটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। এই জায়গাটাকে বলে ভিএস, মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ, এই জায়গায় বলে রিসিভিং এন্ড ভোল্টেজ, এই জায়গায় বলে রেজিস্ট্যান্স, এই জায়গায় বলে এক্সেল, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস জানার, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি কোনো ভোল্টেজ ড্রপ হয় সেটাকে আমরা বলি আই আর, কারণ ভি ইকুয়াল টু আই আর হয়। আর রিঅ্যাক্টেন্সের অ্যাক্রসে যদি কোনো ভোল্টেজ ড্রপ হয় তাকে আমরা বলি আই এক্সেল। আর দুটোকে যদি কম্বাইন করে দিই, রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্টেন্স, তাহলে বলে আই জেড, মানে ইম্পিডেন্স। তাই এটা হচ্ছে আমার বলতে পারা যায় যে ছোট্ট করে সার্কিট, শর্ট ট্রান্সমিশনের সার্কিট। সেন্ডিং এন্ডের ভোল্টেজ, রিসিভিং এন্ডের ভোল্টেজ, এই মাঝে আছে ট্রান্সমিশন লাইন। এখানে কোনো ক্যাপাসিটারের এফেক্ট নেই, ভোল্টেজ কম না,
ভোল্টেজ কমতে ক্যাপাসিটি আসবেই বা কী করে? ক্যাপাসিটি তখনই আসবে যদি ভোল্টেজ বাড়ে, তবে, নাহলে নয়। শর্ট ট্রান্সমিশন লাইন বুঝে গেলাম যে শর্ট ট্রান্সমিশন লাইনে এটা হয় এক্সপ্রেশন। পরীক্ষার সময় আমাদের প্রত্যেকটা পার্টকে লিখতে হবে। মানে আমি কি বলছি, আমার নোটে আছেও যে ভিএসটা কি, আমি একটা লিখে দেখাচ্ছি। যেমন এখন লিখলাম সেন্ডিং এন্ড ভোল্টেজ, লিখলাম। ঠিক এখান থেকে একটা কারেন্ট বেরোয়, তাকে বলে আইএস। আইএস, ঠিক আছে, এটাকে বলে সেন্ডিং এন্ড কারেন্ট। আবার এখান থেকে এই যে আর রেজিস্ট্যান্স, এক্সএল রিঅ্যাকটেন্স, আইআর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, আইএক্সএল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রিঅ্যাকটেন্স। আবার ভিআরটা কি, এখান থেকে আবার যদি কারেন্ট ঢোকে তাকে বলে আইআর, রিসিভিং এন্ডের কারেন্ট। সব লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। ইভেন কস ফাই এস, কস ফাই আর সব লিখতে হবে। এটা যে লিখে দেবে সেই অন্য স্টুডেন্টের তুলনায় অনেকটা এগিয়ে যাবে, ফুল মার্কস পাবে। এই সার্কিটটা ঠিক তলায়, কারণ এটা তো ওয়ার্কিং প্রিন্সিপাল হয় না কোনো, এটা জাস্ট অ্যানালাইসিস হয়। তো এটা লিখতে হবে, নাহলে ফেজার ডায়াগ্রাম আঁকাতেও খুব প্রবলেমেটিক হতে পারে। ঠিক আছে, এটা আমি বললাম। তা যেহেতু এটা সিরিজ সার্কিট, তাই এখানে আইআর বলেও লাভ নেই কোনো, আইএস বলেও লাভ নেই কোনো, একটাই কারেন্ট যাচ্ছে আই, আমি আই ধরে এগিয়ে গেলাম। ঠিক আছে, কোনো এতে অসুবিধা আমার হবে না, কারণ একটা সিরিজ সার্কিটে কারেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে, সেটা আগের ভিডিওতে আমরা বলেছি। তাহলে এটা ভিএস, এটা ভিআর, একটাই কারেন্ট যাচ্ছে, একটাই কারেন্ট আই, একটাই কারেন্ট ঢুকছে। চলো দেখি আমরা ফেজার ডায়াগ্রাম আঁকতে পারি কিনা। ফেজার ডায়াগ্রামটা এখানে মেন, আর কিচ্ছু মেন না। আমি আগেও বলছি ফেজার ডায়াগ্রাম যে যায় না সে জীবনে বুঝতে পারবে না। ফেজার ডায়াগ্রাম জানতে হবে। যে কোনো সার্কিটের ফেজার ডায়াগ্রাম আঁকা হয় তার আউটপুট থেকে, নিয়ম এটা। আউটপুট থেকে আমরা এরকম করে করে যাব। তা আউটপুটে প্রথমে আছে ভিআর, এখানে নিলাম ভিআর, এটাকে বলে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে রেফারেন্স আমরা আঁকলাম, ভিআরকে আমরা রেফারেন্স করলাম। কারেন্টকেও রেফারেন্স করা যেতে পারতো, কারেন্টকেও রেফারেন্স করে আঁকা যায়ও, আমি ভিআরকে রেফারেন্স করলাম, দুটোই কারেক্ট। তাই ভিআরকে যদি রেফারেন্স করি, এবার আমি কি করলাম, কারেন্টটা তলার দিকে এঁকে নিলাম। ঠিক আছে, কারেন্টটা তলার দিকে করলাম, কারণ আমি ধরলাম কারেন্টটা ল্যাগ করছে ভোল্টেজকে। কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করছে মানে কারেন্টটা পিছিয়ে আছে, কারেন্টটা এখানে পিছিয়ে আছে, এখানে একটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, ফাইআর, একটা নাম দিলাম ফাইআর, একটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। ঠিক আছে, আমি এটা ধরলাম। এবার কথা হচ্ছে, এবার আমি আইআর আঁকবো। আইআর, আইআর মানে কি? আইআর মানে হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তো রেজিস্টারের ফেজার ডায়াগ্রামটা চট করে এবার দেখে নিই। রেজিস্টারের ফেজার ডায়াগ্রাম কীরকম হয়? ভোল্টেজ যেদিকে কারেন্ট সেদিকে। এটা রেজিস্টারের ইনবিল্ড রেজিস্টারের ফেজার ডায়াগ্রাম এটা, যে রেজিস্টারের ভোল্টেজ যেদিকে হবে রেজিস্টারের কারেন্টও সেদিকে হবে। তাহলে এবার দেখো, রেজিস্টারের এখানে ভোল্টেজ কত? রেজিস্টারের ভোল্টেজ হচ্ছে আইআর, রেজিস্টারের কারেন্ট কত? আই। রেজিস্টারের মধ্যে যদি আই কারেন্টে ফ্লো হচ্ছে, রেজিস্টারের ভোল্টেজটা হচ্ছে আইআর। তাহলে এই যে আই ইন্টু আর, এটা কোথায় হবে? কারেন্টের দিকে। কারেন্ট যেদিকে থাকবে, কারেন্টের ডিরেকশন এখন এরম দিকে, তো কারেন্টের দিকেই হবে আইআরটা, কারণ কারেন্টকে ফলো করবে ভোল্টেজ। রেজিস্টারের ক্ষেত্রে একই সেম ফেজে থাকবে। তাহলে আমি আঁকবো, এখানে এঁকে দিতে পারতাম আইআরটা একই দিকে, কিন্তু এখানে আঁকবো না, কারণ এইদিকে শুধু কারেন্টকেই আঁকবো, আর এই পোর্শনটায় আমি পুরো ভোল্টেজকে রাখবো। মানে এটা বলবো ভোল্টেজের ফেজার, এটা বলবো কারেন্টের ফেজার। তাহলে আমি এখানে আঁকলাম আই ইন্টু আর। দেখ, আই যেদিকে আইআরও সেদিকে, সেম ফেজ, কারণ আই এর দিকে আছে, আই যেদিকে আইআর সেদিকে, বুঝলাম? আচ্ছা, এখান থেকে হবে না কেন? এদিকে কারেন্টের ফেজার আছে, কারেন্টের সঙ্গে ভোল্টেজ একসাথে মিশিয়ে দিলে হবে না, সবকে সেপারেট রাখতে হবে। এবার হবো আই ইন্টু এক্সএল, এটা কি? ইন্ডাক্টরের ভোল্টেজ। তো ইন্ডাক্টরের ফেজার ডায়াগ্রাম যারা জানিস, এরম জানিস, ইন্ডাক্টরের ভোল্টেজ, ইন্ডাক্টরের কারেন্ট। মানে কারেন্টকে ভোল্টেজ লিড করছে, কারেন্ট এদিকে থাকলে ভোল্টেজ এগিয়ে থাকবে, এরমই আঁকা হবে, ওখানে আমি আঁকবো।
কারেন্ট এরম থাকলে ভোল্টেজ এরম। এবার ভাব কারেন্ট এখন এরম আছে, তুই দেখ কারেন্ট ভালো করে, কারেন্ট এখন বেঁকে গেছে, তা কারেন্ট যদি বেঁকে যায় এই ভোল্টেজটাও তো বেঁকে যাবে, এরম ভোল্টেজও বাঁকবে। কী করে বাঁকবে, কী বাঁকবে দেখ, কারেন্ট এদিকে, কারেন্টটা এদিন ছিল, ভোল্টেজটা এরম ছিল, তা কারেন্টটা এখন এরম আছে, ভোল্টেজটা কী হবে, ভোল্টেজটা এরম বেঁকে যাবে, তাহলে ভোল্টেজটা এখানে এরম বেঁকে যাবে। তাহলে এই যে ফেজ, মানে এইটা ধর এই ফেজের রেসপেক্টে 90, এর রেসপেক্টে 90, কারেন্টের রেসপেক্টে 90, তাহলে এর রেসপেক্টে 90 মানে এখানে তো আঁকবো না, শিখিয়েছি এখানে আঁকে না, এখান থেকে আঁকবো, তাহলে এই 90টা তুলে এখানে এঁকে দিলাম I ইন্টু এক্সেল, ঠিক এখান থেকে তুলে এখানে এঁকে দিলাম 90 ডিগ্রি, তাই এর রেসপেক্টে 90, এখান থেকে এখানেই ধরে এঁকেছি, ধরে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজ হয়ে গেল, আই এক্সেলটা কি ইন্ডাক্টরের ভোল্টেজ, বুঝলাম। এবার দেখ ভিআর হয়েছে, আইআর হয়েছে, আই এক্সেল হয়েছে, ভিএস বাকি করে দাও। ভিএসটা কোথা দিয়ে হবে, ভিএসটা এখান দিয়ে হবে, ভিএস হয়ে গেল কমপ্লিট ফেজার ডায়াগ্রাম, একদম কমপ্লিট। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে বলে ভি ফাই এস, আর এই অ্যাঙ্গেলটাকে বলে ফাই আর, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল ফাই এস ফাই আর দিয়ে রিপ্রেজেন্টেশন করে। এই হচ্ছে ফেজার, মেন ফেজার ডায়াগ্রাম অফ শর্ট ট্রান্সমিশন লাইন। এটাই পরীক্ষা আঁকতে হবে, যেটা কারেন্ট রেফারেন্স দিয়ে ওটা আঁকলে হবে না, বলেও দিলাম আগে থেকে হবে না, যারা জানো ভুল জানো, এটাই আঁকতে হবে। আচ্ছা আই আর আই এক্সেল, আই আর আই এক্সেল যোগ করলে আই জেড, তাই আমি এখান থেকে জুড়ে দিলাম আই সেট, ওকে ডান, আই জেড জুড়ে দিলাম। এবার এই যে ফেজার ডায়াগ্রামটা আঁকলাম, পরীক্ষা সার্কিট ফেজার ডায়াগ্রাম আঁকতে দেবে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে যে ভিএস এর মানটা এই ফেজার ডায়াগ্রাম দিয়ে বার করো, ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ, সরি সেন্ডিং এন্ড ভোল্টেজ অফ শর্ট ট্রান্সমিশন লাইন, অথবা ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ দ্য ভোল্টেজ রেগুলেশন অফ দ্য শর্ট ট্রান্সমিশন লাইন। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন ঘুরঘুর করে করে। তাহলে এখানে আমি যে ডেরিভেশনটা করব তার জন্য ফার্স্ট আমি এটা মুছছি, কারণ এখান থেকে আমি ডেরিভেশনটা করতে নামবো। দেখি একটু একটু কমপ্লিকেটেড, আর পরীক্ষা তো আসে তাই করতে হবে আমার। দেখ প্রথমে আমার এই যে ফেজার ডায়াগ্রাম, সেখানে রেফারেন্স আছে ভিআর, তাহলে ভিআরটা হচ্ছে রেফারেন্সে আছে, ঠিক আছে, ভিআরটা রেফারেন্সে আছে, মানে ভিআর এর যদি ভেক্টর, মানে ওখান থেকে সব তো ভেক্টর, আমি এখানে এক্সপ্রেশনে কনভার্ট করছি ভেক্টর থেকে এক্সপ্রেশন, তাহলে ভিআর এর অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। কেন ভিআর অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, কারণ ভিআরটাই রেফারেন্স, মানে তুই যখন আঁকবি তোর ভিআরটা হবে তোর 0 ডিগ্রিতে। আচ্ছা এবার হবে কারেন্ট, কারেন্টটা দেখ ভিআর এর রেসপেক্টে পিছিয়ে আছে, ফাই আর অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, দেখ কারেন্টের রেসপেক্ট, কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা পিছিয়ে আছে, ল্যাগিং করছে, তাই এখানে মাইনাস ফাই আর হবে, পিছিয়ে আছে বলে। তাহলে এটাও ভেক্টর একটা, তাহলে এটাকেও যদি তুই এক্সপ্রেশনে কনভার্ট করিস তাহলে কি হবে, এটা পোলার ফর্ম, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করলে হবে কস ফাই আর মাইনাস জে সাইন ফাই আর, ওকে ডান। আর জেড, জেডটা কি হবে, জেড তো আমরা সবাই জানি আর প্লাস জে এক্সেল হয়, এটা জেড এর ফর্মুলা, ইম্পিডেন্সের ফর্মুলা, ব্যাস এই তিনটে যদি আমি জানি তাহলে ওখানে এক চান্সে করে দেবো, কোনো ব্যাপারই না। কি করে করবো, আমি ভিএস বার করতে চলেছি, ভিএস, তাহলে ভিএসটা লিখে দেবো ভিএস, তাহলে ভিএস এখানে লেখা আছে, ভিএস হচ্ছে লব্ধি এটা প্লাস এটা, ভালো করে লক্ষ্য কর, ভিআর প্লাস আইজেড, ভিআর প্লাস আইজেড যদি তুমি করে ফেলো তাহলেই বেরিয়ে যাবে ভিএস, ভেক্টরিক্যালি, হ্যাঁ ভেক্টরিক্যালি ট্রায়াঙ্গেল ল ছিল ওখান থেকেই বেসিক্যালি আসছে এটা। তাহলে ভিআর প্লাস আইজেড, ভালো করে দেখো, ভিআর প্লাস আইজেড করলে ভিএস আসে, সব ভেক্টর, সব ভেক্টর, কারণ ভেক্টর ডায়াগ্রাম থেকে কোনো এক্সপ্রেশন লিখলে ভেক্টর তো উপরে মাথায় সাইন দিয়ে যায়, নাহলে কেটে উড়িয়ে দেবে। তাহলে ভিএস এর সাইন তো ভিএস আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ভিআর এর সাইনটা কনভার্ট করে হয়েছে ভিআর, অ্যাঙ্গেল 0 লিখতেও পারো নাও লিখতে পারো, অ্যাঙ্গেল 0 থাকলে এটা লেখাও যায় নাও লেখা যায়। কারেন্টটা কত আছে, আইআর কস ফাই আর
মাইনাস জে সাইন পাই আর। জেড এর ভ্যালু কত লেখা আছে, আর প্লাস জে এক্সেল, এইটা। আচ্ছা এবার গুণ করতে হবে বস, গুণ করতে হবে। আচ্ছা ঠিকঠাক হচ্ছে, স্পিড দেখে নি। আই আর আই, এটা আই আর, এটা আই আর না ধরলেও হবে, রিসিভিং এন্ডের কারেন্ট না ধরলে, ওটা তো আই আছে, তাহলে আর ধরার দরকার নেই, আই ধর, এটা আই ধর, কারণ নাহলে গুলিয়ে যাবে। যখন আমরা মিডিয়াম ট্রান্সমিশন ধরবো তখন এগুলো আইএস আইআর হবে। আমি আই ধরলাম কারণ সিরিজ সার্কিট একটাই কারেন্ট, আইআর ধরার দরকার নেই, আইআর ধরতে পারিস ভুল নয়। গুণ কর, নর্মাল গুণ, আইটা রেখে দে, আইটা রেখে দে, কসের সঙ্গে আর এর গুণ করলে হবে আর কস ফাই, আর কস ফাইয়ের সঙ্গে যে গুণ করলে হবে কস ফাই আর জে এক্সেল, এইটার সাথে এইটা গুণ করছি আর যে সাইন, খুব মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা করবি নাহলে ভুল হয়ে যাবে, মাইনাস জে জে গুণ করলে জে স্কোয়ার সাইন ফাই আর এক্সেল। এটা কিন্তু গুলিয়ে যাওয়ার জায়গা পুরো, পি আর প্লাস, এবার সবার সাথে কিন্তু আই গুণ করে করে বসবে, আই আর কস ফাই আর, আবার আইটা এর সাথে বসবে আই এক্সেল, আই এক্সেল জে কস ফাই আর, আইটা এর সাথেও বসবে মাইনাস আই আর জে সাইন ফাই আর, আবার জে স্কোয়ারের ভ্যালু হয় -1, তাই এখানটা প্লাস সাইন ফাই আর এক্সেল লিখে দিলাম। আচ্ছা ভি আর প্লাস, এবার আমি কি করব, আচ্ছা কারেন্ট এখানে বসিয়ে দাও, কারেন্ট এখানে বসাইনি, কারেন্ট 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 গুণ করে দিয়েছি। তাহলে আমি এই রিয়েল টার্মগুলো, রিয়েল টার্ম মিনস যেখানে জে নেই, এখানে জে আছে, এখানে জে আছে, এখানে জে নেই, তাহলে যে টার্মগুলোকে আলাদা করে দেবো, রিয়েল টার্মগুলো আলাদা করে দেবো, মানে আই আর কস ফাই আর এই পার্টটা লিখলাম, আর এই পার্টটা এখানে নিয়ে চলে আসবো, প্লাস আই এক্সেল সাইন ফাই আর, এবার এই পার্টটা থেকে যে কমন নেবো আর কিছু নয়, প্লাস জে, হ্যাঁ এইটা কমন নিলে, যে যদি কমন নিই তাহলে হবে আই এক্সেল কস ফাই আর, আই এক্সেল কস ফাই আর, আর এইটা থাকবে মাইনাস আই আর সাইন ফাই আর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা এগুলো কিন্তু ভিএস এর মাথায় সব ভেক্টর আছে, তাহলে এই পার্টটা রিয়েল, এই পার্টটা ইমাজিনারি, কারণ জে থাকলে ইমাজিনারি হয়। এবার এটাকে যদি আমি তুলতে যাই ভেক্টর, শিখেছিলাম আমরা ভেক্টর তুলতে গেলে রুটের মধ্যে স্কোয়ার করতে হয়, রুট আমি যদি দিয়ে দিই তার মধ্যে একটা স্কোয়ার করতে হবে, কার স্কোয়ার, রিয়েল টার্মের স্কোয়ার, ইমাজিনারি টার্মের স্কোয়ার। রিয়েল টার্ম কে কে আছে, ভি আর এই পার্টটা প্লাস আই আর কস ফাই আর প্লাস আই এক্সেল সাইন ফাই আর, এই পার্টটা স্কোয়ার প্লাস এই পার্টটা স্কোয়ার, তখন জে কিন্তু থাকবে না মাথায় রেখে, ঠিক আছে, যে পার্টটা কিন্তু উঠে যায় যখন আমি ভেক্টর থেকে স্কেলারে আনার কনভার্ট করি। বাস হয়ে গেল। এবার ওরা বলছে এই পার্টটা তো মাইনাসে আছে, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে দেখবো এই পার্টটা থেকে এই পার্টটা যদি বিয়োগ করি খুবই এর মানটা কম হয়, কম মানে একদমই কম, তাই এই পার্টটা আমি ইকুয়েশনটা যাতে ছোট হয় তার কারণে এই পার্টটাকে আমি নেগলেক্ট করি, নেগলেক্ট নাও করা যায়, নেগলেক্ট যদি না করিস সেরকম এক্সপ্রেশন, এটাই এক্সপ্রেশন তোর, ভুল নয় কিছু, এটা দিয়ে অঙ্ক করতে পারিস তুই, কিন্তু এই পার্টটাকে নেগলেক্ট করবো কারণ এক্সপ্রেশনটা ছোট করতে হবে, প্রিসাইজ করতে হবে, দ্যাটস ওয়াই এই পার্টটার মানটা
ছোটই হয়, ক্যালকুলেশন করে দেখবি এই পার্টটা মানটা খুবই এত কম বেরোচ্ছে যে নেগলেক্ট করাও যায়। তাই এই পার্টটা যদি আমি নেগলেক্ট করি তাহলে দাঁড়াবে এক্সপ্রেশনটা এরকম, যে রুটটা থাকবে এই পার্টটা শুধু থাকবে ভিআর প্লাস আইআর কস ফাই আর প্লাস আই এক্সএল সাইন ফাই আর তার স্কোয়ার। এই যে এই পার্টটা পুরোটা এখানে লিখে দিয়েছি। এবার রুটের মধ্যে স্কোয়ার মানে কি, রুটের মধ্যে স্কোয়ার মানে রুটটা উঠে গেল, ঠিক আছে, রুটের মধ্যে স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তাহলে এক্সপ্রেশনটা হবে কি দেখো, মুছে দিলাম, সুন্দর করে খাতায় ঢুকে নেবে এটা। দেখো এবার তাহলে রুটের মধ্যে এটা উঠে গেলে লাস্ট এক্সপ্রেশন হলো ভিএস ভিআর প্লাস আইআর কস ফাই আর প্লাস আই এক্সএল সাইন ফাই আর। এই হচ্ছে আমার সেন্ডিং এন্ড ভোল্টেজের এক্সপ্রেশন। এটা পরীক্ষায় ডেরিভেশন করতে দেবে, যা আমরা এখন করলাম, ঠিক আছে, শিখে গেলাম। আচ্ছা এরপর কি বলবে, এটা একটা কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে শর্ট ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ রেগুলেশনটা ডেরিভেশন। তাই ভোল্টেজ রেগুলেশন আমি কি শিখেছি, এক্সপ্রেশন ভিএস মাইনাস ভিআর বাই ভিআর। ভিএস এর মানটা পুরো বসিয়ে দাও, এই মানটা ভিআর প্লাস আইআর কস ফাই আর প্লাস আই এক্সএল সাইন ফাই আর বসিয়ে দিলাম। ভিএস এর জায়গায় এটা বসালাম, ভিএস এর জায়গায় এটা বসাচ্ছি, কিন্তু মাইনাস ভিআরটা এখনো পড়ে আছে, মাইনাস ভিআর ওকে বাই ভিআর। দেখ ভিআর এরকম কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে আছে, এইটা, তাহলে আইআর কস ফাই আর প্লাস আই এক্সএল সাইন ফাই আর ওকে বাই ভিআর। তাহলে আমার যদি বলে যে ভোল্টেজ রেগুলেশন বার করে দেখাও, আমার সামনে এক্সপ্রেশন দাঁড়িয়ে গেছে, আমি করে দিলাম। ওকে, এটাই হচ্ছে প্রুফ। এতটা যা বড় বড় করেছি এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের প্রুফ। আমাদের এই প্রুফটা পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট। এত অবধি পুরো একদম এক্সপ্রেশন। ওকে ডান, আমাদের করে ফেললাম। আচ্ছা এই জায়গাটাকে বলে পার ইউনিট ভ্যালু, এই জায়গাটাকে, আর এই জায়গাটাকে বলে পার ইউনিট ভ্যালু, ঠিক আছে। অনেক সময় এখানটা ভিআর বলে, এই পার্টটাকে বলে ভিএল। অঙ্কে বলে দেয় পার ইউনিট ভ্যালু এত, মানে কোনো অঙ্কে পার ইউনিট রেজিস্ট্যান্স ভ্যালু, পার ইউনিট ইন্ডাকটেন্স ভ্যালুটা বলে দেয়। তখন কিন্তু এত বড় এক্সপ্রেশন দিয়ে অঙ্ক করলে হবে না, তখন শুধু ভিআর এর মানটা বসিয়ে দেবো এখানে, কস ফাই ওরা বলে দেবে, সাইন ফাইটা বার করবো, করে ভিএল এর মানটা বলে দেবে ওরা, যে পার ইউনিট রেজিস্ট্যান্স ড্রপ, পার ইউনিট ইন্ডাকটেন্স ড্রপ বা রিঅ্যাকটেন্স ড্রপ এরকম কিছু বলে দেয়। তখন আমি জাস্ট আইআর বাই ভিআর করবো না, আইআর বাই ভিআর তো আমরা এক্সপ্রেশন করতে বললে বা অঙ্ক করতে বললে করবো, কিন্তু যদি পার ইউনিটে বলে দেয় যে রেজিস্ট্যান্স ড্রপ এত, রিঅ্যাকটেন্স ড্রপ এত, তখন আমি জাস্ট ভিআরটা এখানে বসিয়ে দেবো, ভিআর এর মানটা বসিয়ে দেবো, ভিএল এর মানটা বসিয়ে দেবো, আর সাইন কস ফাই সাইন ফাই এর মান বসিয়ে দেবো, অঙ্ক শেষ। তাহলে অঙ্কের জন্য আমি বলে দিলাম এটা পুরোপুরি আমি করেছি, এক্সপ্রেশন যা করেছি না কেন, হ্যাঁ ল্যাগিং লোড ধরে করেছি। এটাও কিন্তু একটা বিশাল বড় কথা, যে ল্যাগিং লোড ধরে অঙ্কটা করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোরা মাথায় রাখবি। যদি অঙ্কটা লিডিং হতো তাহলে পুরো এক্সপ্রেশনটা চেঞ্জ হতো। মানে আমি জাস্ট এই যে ফেজার ডায়াগ্রামটা এঁকেছিলাম, এই যে কারেন্টটা বলেছিলাম তলায় হয়, কেন? কারণ আমি ধরেছিলাম ল্যাগিং লোড। যদি লিডিং হতো তাহলে এই কারেন্টটা কোথায় হতো? যদি রেজিস্টিভ লোড হতো তাহলে এই কারেন্টটা কোথায় হতো? ফেজার ডায়াগ্রামটা এবার কীরকম হতো? তোদের এটা কোশ্চেন।
তোরা এটা উত্তর দিবি যে যদি কারেন্টটা লিডিং হতো, কারেন্টটা এখানে হতো, এখানে হতো, কোথায় হতো, তাহলে এক্সপ্রেশনটা কি লেভেলে চেঞ্জ হতো, এই এক্সপ্রেশনটা, সেটা কিন্তু পরীক্ষা আসে না। আমি জাস্ট তোর এক্সট্রা নলেজের জন্য আমি বললাম। কিন্তু কারোর মধ্যে যদি কোশ্চেন দেয় কারেন্টটা তলাই হয় কেন, আমি লোডটাই ধরেছি ল্যাগিং লোড, আর এল লোড, আর সি লোডেরও হয়, শুধু আর লোডেরও হয়, হয় না যে তা নয়, হয়, কিন্তু সবাই একটু চেষ্টা করবি করা। তাহলে আজকে আমাদের শর্ট ট্রান্সমিশনের যে থিওরি পার্টটা ছিল হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করবো।